নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ডিম্পি। শুরু করছে নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। দুর্গাপুর কাণ্ডের নয়া তথ্য প্রকাশে, নির্যাতিতার পোশাকের ফরেন্সিক পরীক্ষা রিপোর্ট, সন্দেহ তালিকায় সহপাঠী। ভোটের প্রস্তুতি শুরু হতেই রাজ্যের নির্বাচন প্রক্রিয়া ঘিরে তৈরি নতুন বিতর্ক। এসআই শুরুর আগে একাধিক ব্লক লেভেলের অফিসার বা বিএলওকে শোকজ করল নির্বাচন কমিশন। অভিযোগ, অনেকেই দায়িত্ব পালনে অনীহা দেখাচ্ছেন, কেউ কেউ আবার মাঠে নামতেই চাইছেন না। হাসপাতাল থেকে শিশু চুরি, পুলিশে অভিযোগ দেয়। কয়েক ঘন্টার ব্যবধানে উদ্ধার শিশু, আটক এক মহিলা। ঘটনাটি শ্রীরামপুরের বলস হাসপাতালে। বৃহস্পতিবার ভাইফোঁটা, তার আগেই বাজার দর বেশ চড়া। সবজি থেকে মাছ, মাংস, মিষ্টি সবকিছুরই দাম যেন এক ধাক্কায় কয়েক গুণ বেড়ে গিয়েছে। আচমকায় যাত্রীবাহী বাসে আগুন হুগলি সেতুতে। প্রাণ বাঁচাতে দ্রুত বাস থেকে নেমে পড়েন যাত্রীরা। অল্পের জন্য এড়ানো গিয়েছে বড়সড় দুর্ঘটনা। ঘটনায় যানজট তৈরি হয় সেতুর উপর। দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতি মুর্মুর হেলিকপ্টার। অবতরণের সময় ভাঙল হেলিপ্যাডের একাংশ। দুর্ঘটনার জেরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। দুর্গাপুর কাণ্ডে নয়া তথ্য প্রকাশ্যে, নির্যাতিতার পোশাকের ফরেন্সিক পরীক্ষা রিপোর্ট, সন্দেহের তালিকায় সহপাঠী। যদিও এখনো পর্যন্ত সব অভিযুক্তের পোশাকের ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট প্রকাশ্যে আসেনি। গণধর্ষণ যে নয় তা আগেই পরিষ্কার করে বলে দিয়েছে পুলিশ। এবার ফরেন্সিক পরীক্ষায় নির্যাতিতার পোশাকে সহপাঠী যৌন রসের নমুনা পাওয়া গেল বলে পুলিশ সূত্রে দাবি। যদিও এখনও সব অভিযুক্তের পোশাকের ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট প্রকাশ্যে আসেনি। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রের গণধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে সরকারকে বেকায়দায় ফেলতে ঝাঁপিয়ে পড়েছিল বিরোধীরা। বিজেপির লাগাতার 6 দিনের ধর্ণা মঞ্চ ফ্লপ। প্রথম দিন সিটি সেন্টারে ধর্নায় শুভেন্দু অধিকারী শুরু করলেও বিজেপির প্রথম সারির নেতারা আসেননি। শেষ করার কথাও ছিল শুভেন্দুর, কিন্তু শেষ দিনে তিনিও আর পা মারাননি ধর্ণা মঞ্চে। সিপিএমের মীনাক্ষী মুখোপাধ্যায় মিছিল করলেও তার আগেই এই ঘটনা আসলে কি তা পরিষ্কার হয়ে গিয়েছে। পুলিশের দাবি ওটা গণধর্ষণ নয়। নির্যাতিতা ছাত্রীকে প্রলোভন দেখিয়ে সহপাঠী হোস্টেল থেকে নিয়ে যায় এবং কলেজের পিছনের বনাঞ্চলে সেখানে সে ছাত্রীকে ধর্ষণ করে। অভিযুক্ত বাকিরা তখন ওই এলাকা দিয়ে যাচ্ছিল। তারা বাধা দেওয়ায় সহপাঠী মেয়েটিকে ফেলে রেখে পালিয়ে যায়। অভিযুক্তরা মেয়েটিকে চড়থাপ্পড় মারে, মোবাইল কেড়ে নেয়, টাকা পয়সা দাবি করে। সহপাঠী ফিরে আসবে এই আশায় অনেকক্ষণ আটকে রাখা হয় ছাত্রীকে। অনেকক্ষণ বাদেও ছেলেটি ফিরে না আসায় তারা মেয়েটিকে ছেড়ে দেয়। এদিকে ওই সহপাঠী পালিয়ে গিয়ে খানিকটা দূরে মেয়েটির জন্য অপেক্ষা করছিল, কিন্তু মেয়েটি দীর্ঘ সময় না আসায় সে তখন আবারও ওই জঙ্গলে যায় এবং মেয়েটিকে ফিরিয়ে নিয়ে গিয়ে হোস্টেলে প্রবেশ করে। সহপাঠী ব্যতীত অন্য 4 অভিযুক্তই ধর্ষণের সঙ্গে যুক্ত নয়, এমনটাই বলছে পুলিশ। ওই অভিযুক্তদের বক্তব্য, তারা সব রকমের পরীক্ষা দিতে রাজি। পুলিশের কাছে তারাই দাবি করেছে ডিএনএ টেস্ট করা হোক, ফরেন্সিক পরীক্ষাও করা হোক। পুলিশকে জেরায় ওই 5 অভিযুক্ত নাকি বলেছে ওই বেসরকারি মেডিকেল কলেজের ছেলে মেয়েরা প্রচন্ড অসভ্যতামি, নোংরামি করে। সন্ধ্যার পর নিয়ম করে বহু পড়ুয়া ক্যাম্পাসের পিছনে জঙ্গলে যায় শারীরিকভাবে ঘনিষ্ঠ হতে। এদের কাছ থেকেই চুরি, ছিনতাই কিংবা ব্ল্যাকমেল করে টাকা আদায় করে এই 5 অভিযুক্ত সহ বেশ কয়েকজন। হাই নিউজ নেটওয়ার্ক। কালীপুজো ও দীপাবলির সময় ভিড়ের সম্ভাবনা থাকে বারাসাত লাইনে। পুজোর আগে ভিড়ের কথা মাথায় রেখে আগে থেকেই বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছিল শিয়ালদা বিভাগ। এবার দারুণ সাফল্য পাচ্ছে পূর্ব রেলের শিয়ালদা বিভাগ। কালীপুজো ও দীপাবলির সময় যাত্রী ভিড় সামলানোয় দারুণ সাফল্য পাচ্ছে পূর্ব রেলের শিয়ালদা বিভাগ। দাবি করা হয়েছে এমনটাই। উৎসবের মরশুমে বাড়তি ভিড় সামলাতে আগে থেকেই তৈরি ছিল রেল প্রশাসন। ফলত কোথাও কোনো বড় জটলা বা বিশৃঙ্খলা না ঘটেই সম্পূর্ণ হচ্ছে যাত্রী চলাচল। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের উৎসবের সময় ভিড় নিয়ন্ত্রণে নতুন কৌশল ও প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
যাত্রীদের আরামদায়ক ও নিরাপদ যাত্রার অভিজ্ঞতা দিতে গৃহীত হয় একাধিক পদক্ষেপ। শিয়ালদা বিভাগে গড়ে তোলা হয় বিশেষ ওয়ার রুম, যেখানে সিনিয়র অফিসার ও কর্মীরা সারা দিন রাত সিসিটিভির মাধ্যমে স্টেশনগুলির পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। যে কোনো ভিড়ের ইঙ্গিত পেলেই তাৎক্ষণিকভাবে ব্যবস্থাও নেওয়া হয়েছে। যাত্রীদের প্রবেশের আগে বড় আকারের হোল্ডিং এরিয়া তৈরি করা হয়েছে। সেখানে শৃঙ্খলা ভিত্তিক সারি বজায় রাখতে বিশেষভাবে মোতায়েন রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কর্মীরা। স্টেশনগুলিতে যাত্রী প্রবেশ ও প্রস্থানের জন্য আলাদা গেট নির্ধারণ করা হয়েছে, ফলে ভিড়ের মধ্যে কোনো বাধা বা বিশৃঙ্খলা আপাতত তৈরি হয়নি। বাড়তি বুকিং কাউন্টার খোলা হয়েছে এবং MUTS মোবাইল টিকিটিং অ্যাপ ব্যবহারে যাত্রীদের উৎসাহিত করা হয়েছে। এতে টিকিট উইন্ডোর ভিড় অনেকটাই কমেছে। 23শে অক্টোবর পর্যন্ত নৈহাটি, ডানকুনি, বারাসাত, বারুইপুর এবং বনগাঁ দিকে একাধিক বিশেষ ট্রেন চালানো হবে, যাতে উৎসব মুখর ভিড়ের চাপ সামলানো যায়। শিয়ালদা ডিভিশনের DRM রাজীব সাক্সেনা জানিয়েছেন, উৎসবের সময় যাত্রীদের নিরাপত্তা ও আরাম নিশ্চিত করাই ছিল আমাদের প্রধান লক্ষ্য। নতুন এই পরিকল্পনা ভবিষ্যতেও ভিড় নিয়ন্ত্রণে কার্যকর হবে। আমরা চাই প্রত্যেকটি যাত্রী যেন নিরাপদ ও নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন। রেল সূত্রে জানা গিয়েছে, এবারের অভিজ্ঞতা আগামী বড় উৎসবগুলিতেও মডেল পরিকল্পনা হিসেবে কাজে লাগানো হবে। হাই নিউজ নেটওয়ার্ক। মালদহের চাচলে প্রতি বছর আয়োজিত হয় কালী দৌড়। 350 বছর আগে শুরু হওয়া এই ঐতিহ্য আজও মালতীপুরের মানুষ সগৌরবে পালন করে আসছে। মালদার চাচলের মালতীপুরে প্রতি বছর দীপান্বিতা অমাবস্যা পেরোনোর পরের দিন আয়োজিত হয় এক অনন্য রীতি, যার নাম কালী দৌড়। প্রায় 350 বছর আগে শুরু হওয়া এই ঐতিহ্য আজও মালতীপুরের মানুষ সগৌরবে পালন করে আসছে। চাচলের রাজা শরৎচন্দ্র রায় বাহাদুর এই প্রথা চালু করেছিলেন। তিনি বিশ্বাস করতেন, এই প্রতিযোগিতার মাধ্যমে এলাকায় সম্প্রীতির বোধ আরও শক্তিশালী হবে। সেই সময় মালতীপুর অঞ্চলে শুধুমাত্র একটি মাত্র পুকুর ছিল, যেখানে একসঙ্গে বহু প্রতিমা বিসর্জন হতো। প্রতিযোগিতাটি এমনভাবে গড়ে তোলা হয়েছিল যে, যার কালী প্রতিমা অক্ষত থাকবে সেই প্রতিমা হবে প্রথম বিসর্জন। প্রথাটি এমন এক উন্মাদনা সৃষ্টি করে, যা এখনো মানুষকে ঐতিহ্যের শিকড়ে ধরে রাখতে সাহায্য করে। আজও এই প্রতিযোগিতার দিন মালতীপুরের মানুষের ঢল নামে। দূর দূরান্ত থেকে হাজারো মানুষ এখানে ভিড় জমান মা কালীর প্রতি তাদের ভক্তি নিবেদন করতে। এলাকাবাসীরা 8টি ভিন্ন কালী প্রতিমাকে কাঁধে নিয়ে ছোটেন। এগুলি হল বুড়ি কালী, চুনকা কালী, বাজারপাড়া কালী, আমকালী, হান্টাকালী, হাটকালী ও শ্যামাকালী। কাঁধে প্রতিমা নিয়ে মালতীপুর বাজার প্রদক্ষিণ করে কালীবাড়ির কাছে কালী দিঘিতে পৌঁছনোই দৌড়ের লক্ষ্য। প্রত্যেকটি প্রতিমা ও তার দলের সমর্থকদের উচ্ছ্বাস দেখতে হলে এই দিনে মালতীপুরে যেতেই হয়। পুরো এলাকা জুড়ে চলে ঢাকের তালে তালে উচ্ছ্বাস, ভক্তি আর আনন্দের ঢেউ। বাবার কাঁধে চেপে ছোট ছোট শিশুরাও মেতে ওঠে এই উৎসবে, যেন প্রজন্মের পর প্রজন্ম ধরে ঐতিহ্যের দৌড় থেমে না যায় কখনো। উল্লেখযোগ্যভাবে এবছর এই কালী দৌড়ের সাক্ষী থাকতে মালদার জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবও তার পরিবার সহ উপস্থিত ছিলেন। পূজা মণ্ডপ ও দৌড়ের ঐতিহ্য তিনি নিজে প্রত্যক্ষ করেছেন এবং স্থানীয়দের উৎসাহ ও শৃঙ্খলার প্রশংসাও করেছেন। কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়েই কালী দৌড় সম্পন্ন হয়। হাই নিউজ নেটওয়ার্ক। ঘন ধোঁয়াশায় ঘুম ভাঙল দিল্লির, ভয় ধরাচ্ছে রাজধানীর দূষণ ছবি। দিওয়ালির 2 দিন পরও ভীষণ খারাপ পর্যায়ে দূষণের মাত্রা। আতশবাজির কারণে এখনো ভারী দিল্লির বাতাস। দিওয়ালিতে বাজি ফাটানোর পর 2 দিন কেটে গেলেও দূষণের হাত থেকে রেহাই মেলেনি দিল্লিবাসীর। বুধবার সকাল 5:30টায় দিল্লির AQI ছিল 345, যা ভীষণ খারাপ পর্যায়ে পড়েছে। এর মধ্যে দিল্লির কোনো অঞ্চলের পরিস্থিতি আরও খারাপ। সকাল 6:15টায় অশোক বিহার, দিলশাদ গার্ডেন, বাওয়ানারের মতো অঞ্চলে দূষণের মাত্রা ছিল 380। এরপর সকাল 8টায় ধরা পড়েছে জাহাঙ্গীরপুরীতে
তা 407, ওয়াজিরপুরে 408। এই অঞ্চলগুলি এই মুহূর্তে দিল্লির সবচেয়ে দূষিত অঞ্চল বলে ধরা হচ্ছে। বাড়তি দূষণের কথা মাথায় রেখে দীপাবলিতে দিল্লিতে শর্ত সাপেক্ষে সবুজ আতশবাজিতে ছাড়পত্র দেয় সুপ্রিম কোর্ট। দিওয়ালি উল্লেখ শনিবার থেকেই বাজি পোড়ানোর অনুমতি ছিল। শনিবার সারাদিন এবং রাতেও বাজি পোড়ায় শহরবাসী। রবি ও সোম পর্যন্ত চলে বাজি পোড়ানো। পরিস্থিতি অত্যন্ত খারাপ আকার নেয়। মঙ্গলবার সকালে নয়ডা এবং গুরুগ্রামের মতো শহরগুলির অবস্থা খুব খারাপ আকার নিয়েছিল। ধোঁয়ার জেরে কমে যায় দৃশ্যমানতা। মঙ্গলবার সকাল 7টায় এই দুই শহরের AQI ছিল যথাক্রমে 407 এবং 402। উল্লেখ্য, রাজধানীর বাতাসের গুণমান খুবই খারাপ হতেই GRAP 2 চালু করেছে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট। GRAP হল গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান, অর্থাৎ দূষণ নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ। GRAP 2 কার্যকর চলাকালীন রাস্তায় জল ছেটানো হয়ে থাকে। জেনারেটরের ব্যবস্থা কমাতে, নাগরিকরা নিজেদের গাড়ি ব্যবহার কমাতে পার্কিংয়ে ভাড়া বৃদ্ধি করা হয়। যদিও পরিবেশবিদরা প্রশ্ন তুলেছে, সবুজ বাজিতে কিভাবে এতখানি দূষণ হতে পারে? আদেও কি রাজধানীবাসী শীর্ষ আদালতের নির্দেশ মান্য করেছে? হাই নিউজ নেটওয়ার্ক। দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার। অবতরণের সময় ভাঙল হেলিপ্যাডের একাংশ। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দুর্ঘটনার জেরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা যায়। দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার। বুধবার কেরলের প্রামাদম স্টেডিয়ামে রাষ্ট্রপতিকে নিয়ে অবতরণের পর অতিরিক্ত ভারে ভেঙে যায় হেলিপ্যাডের একাংশ। এই অবস্থায় বেসামাল হয়ে পড়ে কপ্টারটি। পরিস্থিতি সামাল দিতে তৎক্ষণাৎ কাজে নামে পুলিশ ও দমকল। দীর্ঘ চেষ্টায় হাত দিয়ে ঠেলে কপ্টারটি ক্ষতিগ্রস্ত জায়গা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার জেরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা যাচ্ছে। 4 দিনের কেরল সফরে এসেছেন রাষ্ট্রপতি। বুধবার সকালে সরবীমালা মন্দিরে যাচ্ছিলেন তিনি, আর তখনই ঘটে এই দুর্ঘটনা। ঘটনাস্থলে উপস্থিত আধিকারিকদের মতে হেলিকপ্টারটি অবতরণের পর কিছুক্ষণের মধ্যেই হেলিপ্যাডের একাংশ ধসে পড়ে অতিরিক্ত ভারের জেরে। কপ্টারের পিছনের অংশ অনেকটা ঢুকে যায়। পরিস্থিতি সামাল দিতে তৎক্ষণাৎ হাত লাগান আধিকারিকেরা। ভিডিওটিতে দেখা যাচ্ছে উপস্থিত দমকল ও পুলিশ কর্মীরা হাত দিয়ে ঠেলে বিপজ্জনক স্থান থেকে কপ্টারটি সরিয়ে নিয়ে যাচ্ছেন। উল্লেখ্য, 4 দিনের এই সফরে গত মঙ্গলবার সন্ধ্যায় তিরুঅনন্তপুরমে পৌঁছন রাষ্ট্রপতি। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার সহ একাধিক মন্ত্রী। বুধবার সকালে সেখান থেকেই হেলিকপ্টারে পাঠান মথিতা জেলায় যান। এখানেই রয়েছে ঐতিহ্যবাহী সরবীমালা মন্দির। টিটিবির কর্মকর্তারা জানিয়েছেন, রাষ্ট্রপতি মুর্মু শবরীমালা সফরের জন্য সমস্ত ব্যবস্থা সম্পন্ন হয়েছে। তিনি স্বামী আয়প্পান রোড এবং ঐতিহ্যবাহী ট্রেকিং পথ দিয়ে 5টি গাড়ি এবং একটি অ্যাম্বুলেন্সের কনভয়ে সান্নিধানাম পৌঁছবেন। মন্দির দর্শনের পর ফিরে আসবেন তিরুঅনন্তপুরমে। হাই নিউজ নেটওয়ার্ক। অপারেশন সিন্দুরে পাক মিসাইলকে তছনছ করা যুদ্ধের বর্ম S-400 বা সুদর্শনের সংখ্যা আরও বাড়াচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক। জানা যাচ্ছে, বর্ম S-400 বা সুদর্শনের সংখ্যা বাড়াতে রাশিয়ার সঙ্গে 10,000 কোটি টাকার চুক্তি করতে চলেছে ভারত। অপারেশন সিন্দুরের পাক মিসাইলকে তছনছ করা যুদ্ধের বর্ম S-400 বা সুদর্শন সংখ্যা আরও বাড়াচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক। এই ইস্যুতে আলোচনা শুরু হয়েছে জোর কদমে। জানা যাচ্ছে, রাশিয়ার সঙ্গে 10,000 কোটি টাকার চুক্তি করতে চলেছে ভারত। প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, দেশের প্রতিরক্ষা ক্ষেত্রকে আরও শক্তিশালী করতেই এই পদক্ষেপ। ভারত পাক যুদ্ধে S-400 মিসাইলের দাপট ইতিমধ্যেই প্রত্যক্ষ করছে গোটা বিশ্ব। পাক মিসাইল তো বটেই, 300 কিলোমিটারেরও বেশি রেঞ্জে 5 থেকে 6টি পাক যুদ্ধ বিমান এবং একটি গোয়েন্দা বিমান ধ্বংস করে এই মিসাইল। এই পরিস্থিতিতে দেশের আকাশ সীমাকে দুর্ভেদ্য করে তুলতে আরও S-400 কিনতে আগ্রহী ভারত। সূত্রের খবর, প্রতিরক্ষা মন্ত্রণালয় শীঘ্রই প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিলের কাছে এই বিষয়ে অনুমোদনের জন্য ক্রয় প্রস্তাব পেশ করা হয়েছে। এই বিষয়ে পরবর্তী বৈঠক হতে চলেছে 23 অক্টোবর। উল্লেখ্য, চীনের সঙ্গে ক্রমবর্ধমান সংঘাতের জেরে 2018 সালে রাশিয়ার সঙ্গে
$5.5 বিলিয়ন 5টি S-400 কেনার চুক্তি করে ভারত। তবে সেই সরবরাহ নানা কারণে বিলম্বিত হয়। এই চুক্তির শেষে দুটি মিসাইল সিস্টেম 2026 ও 2027 সাল নাগাদ সরবরাহ করা হবে। এর মাঝে আরও বেশি করে S-400 কেনার বিষয়ে আলোচনা শুরু করল ভারত। প্রসঙ্গত, রাশিয়ার তৈরি এই সুরক্ষা কবচ আধুনিক যুদ্ধে বিশ্বের প্রথম সারির প্রতিরক্ষা ব্যবস্থা। অন্তত 600 কিলোমিটার দূর থেকে উড়ে আসা এই ক্ষেপণাস্ত্র চিহ্নিত করতে পারে সুদর্শন চক্র। 400 কিলোমিটার দূর থেকে ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করতে পারে। পাকিস্তান ও চীনকে নজরে রেখে 3টি S-400 বা সুদর্শন চক্র মোতায়েন রয়েছে রাজস্থান, পাঞ্জাব, উত্তর পূর্বে। এই প্রতিরক্ষা ব্যবস্থার রেঞ্জ 400 কিলোমিটার হওয়ায় ভারতের উত্তর, পশ্চিম ও উত্তর পূর্বাঞ্চলে সম্পূর্ণরূপে নিরাপদ। অপারেশন সিন্দুরের সময় এর মারণ ক্ষমতা প্রত্যক্ষ করেছিল গোটা বিশ্ব। পাকিস্তানে লাগাতার হামলা রুখে দিয়েছিল এই সুদর্শন চক্র। মার্কিন শুল্ক চাপের মাঝে আরও বেশি করে সেই মিসাইল কিনতে চলেছে ভারত। হাই নিউজ নেটওয়ার্ক। আসছে পরবর্তী খবরের দিকে। বাংলাদেশের ঢাকায় মানবতা বিরোধী অপরাধের 3টি পৃথক মামলায় দণ্ডবিধি অনুযায়ী অভিযুক্ত 15 জন সেনা কর্মকর্তাকে বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরিয়ে ঢাকার সেনানিবাসের সাব জেলে নেওয়া হয়েছে। কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর কবির এই তথ্য জানিয়েছেন। বুধবার সকাল 10টায় অভিযুক্তদের ট্রাইব্যুনাল ভবন থেকে গ্রিন ভ্যানে নিয়ে যায় পুলিশ এবং পরে তাদেরকে সেনানিবাসের সাব জেলে রাখা হয়। ঢাকার ট্রাইব্যুনালে বুধবার সকাল থেকে গভীর নিরাপত্তার মধ্যে কাজ হয়েছে। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দণ্ডবিধি অনুযায়ী 15 জন সেনা কর্তাকে জেলে বন্দী করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন বর্তমান ও অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ কর্মকর্তারা। বুধবার সকাল 7টার দিকে তাদের প্রিজন ভ্যানে করে ICT 1 এর আদালতে তোলা হয়। সেই গ্রিন রঙের ভ্যানে তাদের সঙ্গে ছিল পুলিশ, র্যাব এবং সীমান্ত রক্ষা বাহিনী। শুনানির পর বিচারক 15 জনকেই কারাগারে রাখার নির্দেশ দেন। এই অভিযুক্তদের বিরুদ্ধে 3টি মামলা চার্জের গঠন হয়েছে। 2টি মামলায় রয়েছে জোরপূর্বক অপহরণ ও নিখোঁজ হওয়া ও নির্মম নির্যাতিতার অভিযোগ। আর একটি মামলা রয়েছে 2024 সালের জুলাইয়ে গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের অভিযোগ। আইন প্রক্রিয়ায় বলা হয়েছে, আইন অনুসারে একাধিক ব্যক্তি যুক্ত থাকলে এটি গণধর্ষণ বা গণহত্যার মতো অপরাধ হিসেবে ধরা হবে। সেনাকর্তাদের জন্য এই আইন প্রয়োগ হয়েছে যা নজিরবিহীন। কারাদণ্ডের অতিরিক্ত মহাপরিদর্শক জাহাঙ্গীর কবির জানান, 15 জন অফিসারকে সেনা নিবাসের সাব জেলে রাখা হয়েছে। এই সাবজেলটি অতীতে সাময়িক কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছিল। সেখানে নিরাপত্তা এবং সেনা কর্মীদের সংখ্যা ইতিমধ্যেই বাড়ানো হয়েছে। তদন্তকারীরা জানিয়েছে, এখনও দ্রুত ডিএনএ পরীক্ষা সহ ফরেনসিক ও সাক্ষ্য গ্রহণের কার্যক্রিয়া চলছে। একই সঙ্গে শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে 11 নভেম্বর থেকে 20 নভেম্বর পর্যন্ত। এই ঘটনার জেরে সামাজিক ও রাজনৈতিক প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর মতে এটি বাংলাদেশের জন্য দায়বদ্ধতার দিকে বড় এক পদক্ষেপ। তাছাড়া সেনাবাহিনীর অভ্যন্তরেও উত্তেজনা বিরাজ করছে, কারণ এমন অনেক সেনা কর্মকর্তা প্রথমবার সিভিল ট্রাইব্যুনালে হাজির হচ্ছেন। অন্যদিকে এভাবে সেনার উচ্চপদস্থ অফিসারদের বন্দী করার বিষয়টি সেনার অন্য সদস্যরা মনে করেন কেমন প্রতিক্রিয়া তৈরি করবে তা নিয়ে রয়েছে জল্পনা। ইউনূস সরকারের ভবিষ্যৎ নির্ভর করছে সেনার পরবর্তী পদক্ষেপের ওপর, এমনও বলছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। হাই নিউজ নেটওয়ার্ক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয়েছে ট্রাম্পের। আরও একবার দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে দীপাবলি উদ্যাপনের মাঝেই ওভাল হাউসে সাংবাদিকদের প্রশ্নে মোদীর সঙ্গে ফোনালাপের বিষয়টি জানান ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয়েছে ট্রাম্পের, আর তার আরও একবার দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, কি নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছে তাও জানিয়েছেন। হোয়াইট হাউসে দীপাবলি উদযাপনের মাঝেই ওভাল হাউসে সাংবাদিকদের প্রশ্নে মোদীর সঙ্গে ফোন আলাপের বিষয়টি জানান ট্রাম্প। পরে সমাজ মাধ্যমে ট্রাম্পের সঙ্গে কথা বলার বিষয়টি জানিয়েছে মোদী। মোদীকে তার বন্ধু মনে করেন তা অতীতে বারবার দাবি করেছেন ট্রাম্প। বুধবার
সাংবাদিকদের প্রশ্নে ভারতের প্রধানমন্ত্রী মহান ব্যক্তি এবং ভালো বন্ধু বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে ভারতবাসীকে দীপাবলির শুভেচ্ছাও জানান মার্কিন প্রেসিডেন্ট। তার কথায়, আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমার কথা হয়েছে। বছরের পর বছর ধরে উনি আমার ভালো বন্ধু। কি নিয়ে কথা হয়েছে দুই রাষ্ট্রনেতা? ট্রাম্পের দাবি, আমাদের মধ্যে অনেক বিষয়ে আলোচনা হয়েছে, তবে বেশিরভাগ আলোচনাই হয়েছে বাণিজ্য সংক্রান্ত। যদিও বাণিজ্য বলতে কি বোঝাতে চেয়েছেন তা খোলসা করেননি তিনি। তবে তারপরেই রাশিয়া থেকে ভারতের তেল কেনা নিয়ে তার পুরনো দাবি আবার পুনর্ব্যক্ত করেন তিনি। তার কথায়, আমাদের সম্পর্ক খুব ভালো। উনি বলছেন রাশিয়া থেকে খুব বেশি তেল কিনবেন না। তিনি আমার মতো রাশিয়া ইউক্রেনের যুদ্ধের অবসান দেখতে চান। বুধবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে ট্রাম্পকে ধন্যবাদ জানান মোদি। তিনি জানান, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফোনে তার কথা হয়েছে। দীপাবলির শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। শেষে ভারতের প্রধানমন্ত্রী বলেন, সকল ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে দুই দেশকে। গত সপ্তাহতেই ট্রাম্প দাবি করেছিলেন মোদির সঙ্গে তার ফোন আলাপ করা হয়েছে। তিনি দাবি করেন রাশিয়ার তেল আর কিনবেন না। তাকে আশ্বস্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী। আর এরপরেই ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে মোদির সম্প্রতি কোনো ফোন আলাপ হয়নি। ট্রাম্পের দাবি এক প্রকার উড়িয়ে দিয়েছিলেন সাউথ ব্লক। সেই আবহে গত সোমবার ট্রাম্প এক প্রকার চড়া সুরেই ভারতকে হুঁশিয়ারি দিয়ে জানান, মোদি তাকে বলেছিলেন রাশিয়া থেকে আর তেল কেনা হবে না, আর তারপরে যদি সেই ধারা অব্যাহত রাখা না হয় তবে ভারতের ওপর চড়া শুল্ক আরোপ করবে বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প। তবে সেই দাবির 48 ঘন্টা কাটতে না কাটতেই মোদি বন্ধু বলে সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট। উল্লেখ্য, ভারত এবং আমেরিকার মধ্যে যে দ্বিপাক্ষিক চুক্তি হয়েছিল তা এখন ঝুলে রয়েছে। মোদি এবং ট্রাম্প বারবারই দাবি করে আসছেন চুক্তি বিষয়ক আলোচনা ইতিবাচক। খুব শীঘ্রই দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হবে। তবে কেউই এখনো পর্যন্ত চুক্তির সম্ভাব্য সময় সম্পর্কে কোনো মন্তব্য করেননি। সেই আবহে মোদির সঙ্গে ট্রাম্পের বাণিজ্য নিয়ে আলোচনার বিষয়ে জল্পনা তৈরি হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।